হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুটো সিরিজ নিয়ে কথা বলবো, যেই দুটো সিরিজের আগের সিজনগুলোর ব্যাপারে আমি আগে কথা বলে এসেছি। সো লেটস স্টার্ট। প্রথমে শুরু করব আরিয়া সিজন 3 নিয়ে। সিজন 1 সিজন 2 আমার খুব ভালো লেগেছে এবং এটা আমার খুব পছন্দের একটা সিরিজ, যার ব্যাপারে আগে আমি অন্য ভিডিওতে কথা বলে এসেছি, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই সিজনটাও একটা গ্যাংস্টার অ্যাকশন সার্ভাইভাল ড্রামা টাইপের হয়েছে, বাট আগের সিজনগুলোর তুলনায় কিছু একটা খামতি লেগেছে আমার। তার প্রধানত দুটো কারণ মনে হয়েছে আমার। প্রথম কারণটা হলো সিজন 1 আর সিজন 2-র ভিলেন্সরা খুব এফেক্টিভ ছিল এবং তাদের প্রেজেন্সটা পুরো সিজন ধরে বোঝা যাচ্ছিল। সিজন 3-তে ডিরেক্টর দুটো পার্টে ভাগ করে দিয়েছে। প্রথম পার্টে হচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্তা ভিলেন, কিন্তু তার ডিউরেশনটা খুবই শর্ট। ফার্স্ট হাফ মানে 4টে এপিসোডে তার পারফরমেন্স ভালো হলেও তার প্রেজেন্সটা অতটা এফেক্টিভ হয় না। আর সেকেন্ড পার্টে ইলা অরুণকে আনা হয়েছে, তারও দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু ব্যাপারটা আনকুক থেকে যায় কারণ তাকে স্পেস দেওয়া হয়নি। তাই সেকেন্ড কারণটা হলো এই যে ডিজনি প্লাস হটস্টারে কিছু বছর যাবৎ একটা ফরম্যাট চালু হয়েছে যেখানে একটা সিরিজই দুটো পার্টে আসছে। এটা দেখেছি আমরা নাইট ম্যানেজারে, তারপর ফ্রিল্যান্সারে এবং আরিয়াতেও দেখছি। তো সেই কারণে আমার মনে হয় প্রথম হাফের যে হাইপটা সেটা সেকেন্ড হাফে গিয়ে মরে যাচ্ছে। এই জন্য অডিয়েন্স এক্সাইটেড হচ্ছে না দেখার জন্য বেশি। এই সিমিলার ফরম্যাট আমরা হইচইতেও এখন দেখতে পাচ্ছি। বেসিক্যালি একটা পার্টিকুলার পিরিয়ড ধরে যদি সিরিজটা ব্রডকাস্ট না হয় এবং হঠাৎ করেই যদি 3-4 মাস পর সেকেন্ড হাফটা প্রিমিয়ার হয়, তাহলে তার হাইপটা আর থাকে না, তার এক্সাইটমেন্টটা মরে যাচ্ছে এবং অডিয়েন্স গল্পের আগের পার্টের সাথে রিলেট করতে পারছে না। এই ছিল আরিয়া ব্যাপারে আমার নেগেটিভ পয়েন্টসগুলো। এবং পজিটিভ পয়েন্টসে ফেরা যাক। সুস্মিতা সেনের ব্যাপারে কোনো কথা হবে না, উনি সত্যি দুর্দান্ত কাজ করেছেন এবং উনি পুরো সিরিজটাকে এগিয়ে নিয়ে গেছেন সিজন 1 থেকে শুরু করে। এছাড়া আমার একটা ক্যারেক্টারকেই শুধু কনসিস্টেন্ট মনে হয় যে পুরো সিরিজে, সেটা হলো সিকান্দার খেটের দৌলত বলে ক্যারেক্টারটা। যে কোনো পরিস্থিতিতে তাকে এরা হেল্প করতে প্রস্তুত। সেকেন্ড যে সিরিজটার কথা বলবো সেটা হলো কোটা ফ্যাক্টরি সিজন 3। হ্যাঁ, এটা নেটফ্লিক্সে এবছরেই ড্রপ করেছে এবং রিসেন্টলি আমি দেখলাম। সিজন 3টা সিজন 1 আর 2 এর থেকে অনেকটাই আলাদা হয়েছে। সিজন 1 আর 2 ফোকাস ছিল হচ্ছে ভৈভবের উপরে, ওর স্ট্রাগলস উইথ আইআইটি প্রিপারেশন আর ওর বন্ধুদের সাথে ওর কেমিস্ট্রি, এটা নিয়ে। কিন্তু এবারের সিজনে পুরো ফোকাসটা চলে গেছে জিতু ভাইয়ের উপরে। জিতু ভাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সিরিজটা দেখতে পাচ্ছি। তবে ওর লাইফটা এফেক্টেড হচ্ছে স্টুডেন্টদের লাইফে বেশি ইনভলভ হওয়ার জন্য। সেই ব্যালেন্সটাই সিজনে আমরা দেখতে পাচ্ছি। আমার মতে এই সিজনের স্ট্রংগেস্ট দুটো সাপোর্টিং ক্যারেক্টার হলো মিনা এবং গগন স্যার। এখানে মিনার চরিত্রটাকে পুরো ফ্লেশ আউট করা হয়েছে এবং তার স্ট্রাগলগুলো দেখানো হয়েছে, যেটা আমার আগের সিজনেও ভালো লেগেছিল। আর গগন স্যারকেও এখানে একটা অ্যাজ আ ফ্রেন্ড জিতু ভাইয়াকে হেল্প করতে দেখা গেছে। আমার খারাপ খুব একটা কিছু লাগেনি, শুধু কয়েকটা জায়গা মনে হয়েছে একটু ড্র্যাগ হয়ে গেছে। আদারওয়াইজ আমার কিন্তু ভালোই লেগেছে সিজন 3 দেখতে, জিতু ভাইয়ের পার্সপেক্টিভ থেকে, জিতু ভাইয়ের স্ট্রাগলসগুলো বুঝতে, যে ও কতটা ভালনারেবল একজন পার্সন। এখন ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হচ্ছে, কাউন্সেলিং করতে হচ্ছে, ওর ওপর খুব চাপ পড়ে গেছে। গল্পের এন্ডিংটা সত্যিই খুব সেন্টিমেন্টাল এবং ইমোশনাল। এবং লাস্টের দিকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7-এর মতো পল ওয়াকার আর ভিন ডিজেল টাইপের সি ইউ এগেন দিয়ে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। সো সেটা দেখতে খুবই এনজয় করেছি আমি। আশা করব এরপর হয়তো আর সিজন 4 আসবে না, কারণ এটা একটা প্রপার সেন্ড অফ ছিল। দ্যাটস ইট ফর টুডে গাইস, থ্যাংক ইউ, বাই।